22 বছরের একটা ছেলে লিখছে, বলো বীর বলো অন্যতম শির, শির নেহারি আমারে নত শির ওই শিখর হিমাদ্রির। বলো বীর বলো মহাবিশ্বের মহাকাশ ফারি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, ভোলক দোলক গোলক ভেদিয়া, খোদার আসন আরশ ছেদিয়া, উঠিয়াছি চির বিস্ময় আমি বিশ্ববিধাত্রীর। মম ললাটে রুদ্র ভগবান জলে, রাজ রাজ টিকা দীপ্ত জয়শ্রীর। বল বীর চির উন্নত মম শির। একবার ভাবেন তো, 22 বছর বয়সে আমরা কি করেছি, আমরা কি লিখেছি, বা আমাদের পাঠের মধ্যে কি ছিল। প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। নজরুলের ভাষার মধ্যে এক ধরনের গাম্ভীর্য আছে, এক ধরনের তেজ আছে, এক ধরনের বিদ্রোহী ভাব আছে। কিন্তু তুমি শুনিতে চেয়ে এই বইটি পড়লে দেখা যায় এই বইটির ভাষা অনেক কোমল, মসৃণ। যখন বইটা পড়ি তখন মনে হয় যে খুব ভালো লাগে, একটু সুন্দর ভাষা। আমার মনে হয় যে নজরুল এই ভাষায় লিখতে পারতেন না। নজরুল যদি চাইতেন তার জীবনী লিখবেন, এভাবে লিখতে পারতেন না। নজরুল 34 বছর নির্বাক ছিলেন, স্তব্ধ ছিলেন। এই বইটিতে নজরুলের শুধু জন্ম, তার ইতিহাস, তার সাহিত্য, শিল্প, মৃত্যু এগুলোই বলা হয়নি। এই বইটিতে নজরুলের জন্মের পূর্ব কথাও আছে। এই উপন্যাসে আসলে নজরুলের কি আছে? এই উপন্যাসে আমি দেখলাম যে নজরুলের দুঃখের জীবন বলতে গেলে সুখের জীবন অটোমেটিক্যালি আসে। নজরুল তার প্রেম, তার ব্যর্থতা, তাকে নিয়ে নানা রকমের রাজনীতি, এবং উনি তার ক্রিয়া প্রতিক্রিয়া, ওনার রাজনীতি, এবং হচ্ছে যে একজন নজরুল কত ভঙ্গিমায় আবিষ্কার করা যেতে পারে, তার একেবারেই একটা দারুণ মানে বর্ণনা বলবো না তো, এটা উপন্যাস তো শুধু বর্ণনা না, ন্যারেট না। এইখানে আপনারা দেখতে পাবেন যে কাজী নজরুল ইসলামকে নিয়ে আমি কথা বলছি, সেই নজরুলের নাম বললে যে একজন ছবি আমরা ভেসে ওঠে, একটা হয় টুপি মাথায়, স্বদেশি টুপি, কিন্তু ওটা নজরুলের মাথায় যে টুপিটা স্বদেশি টুপি, ব্রিটিশ বিরোধী আন্দোলনের টুপি। আর তারপরে তার মাথায় যখন চুল ছিল না তখন একটা দৃশ্য, এই দুইটা। আর একটা হচ্ছে যিনি সৈনিক হিসাবে যখন উনি যুদ্ধে গিয়েছিলেন। এই 3 ধরনের নজরুলকে আমরা ছবিতে দেখি। কিন্তু এই উপন্যাসে তুমি শুনিতে চেয়েও না মজিদ মাহমুদের এই উপন্যাসে আমরা দেখব যেটা আমি শুনি সেইটা কেমন জানি জীবন্ত হয়ে উঠছে, যে আমরা একটি উপন্যাসের সাথে হাত ধরে আমরা একজন কাজী নজরুল ইসলাম নিজেই তার জীবনের উপাখ্যান রচনা করেছেন। এই ধরনের একটি খেলা এই উপন্যাসটিতে আছে বলে আমি মনে করি। প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। নজরুল সে কথা কিন্তু মৃত্যুর আগেও 1941 সালে উনি কিন্তু বলে গেছেন। এটাকে বলা হয় সাহিত্য সংস্কৃতির জগতে তার বিদায়ী ভাষণ। আমি প্রেম নিতে এসেছিলাম, প্রেম পেতে এসেছিলাম, এবং বিশ্বাস করুন নেতা হিসেবে নয়, কবি হিসেবে নয়, কিন্তু প্রেম পেলাম না, ভালোবাসা পেলাম না, এই নিরস পৃথিবী থেকে, তাই আমি বিদায় নিলাম। কবি মজিদ মাহমুদ তার তুমি শুনিতে চেও না উপন্যাসে এরকম নজরুলের সে তো শেষ কথা মৃত্যুর আগে। মৃত্যুর পরে তিনি চেয়েছিলেন আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে, মসজিদের পাশে কবর দেয়া, প্রমিলার কবর চুরুলিয়ায়, আর নজরুল এখানে। উনি তো বলে যান নাই মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই। উনি কি বলেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে? এরকম নানা কিছু তার অন্তর বিদীর্ণ করা, যে অব্যক্ত কথা পাঠকের সঙ্গে নজরুলের পরিচয় করে দেবেন নতুন করে এই উপন্যাসে। আজকের আলোচনার বিষয়টা উপলক্ষ হলো নজরুল আমাদের সব কিছুকেই কোনো না কোনোভাবে ধারণ করে থাকেন। এবং আমরা যখন সাহিত্যে কথা বলি, আমরা যখন আমাদের আনন্দের কথা বলি, বেদনার কথা বলি, তখন আমাদের বাণীর দুলালরা, অর্থাৎ আমরা যখন নিজেরা কথা বলি তখন প্রতিদিন কথা বলি, প্রতি মানুষকে কথা বলতে হয়। মানুষের সবচেয়ে বড় আবিষ্কার এবং একমাত্র আবিষ্কার সেটা হলো তার কথা।
এই কথাও তাকে বলতে হয়, এবং আর কোনো প্রাণী বা কোনো জগৎ শব্দ সুর আছে কিন্তু শব্দ নেই, কিন্তু এই প্রাত্যহিক কথাগুলি যারা অবিনশ্বর করে যায়, অর্থাৎ 100 বছর আগে বা 50 বছর আগে, 1000 বছর আগে আমাদের যে মানুষ বাস করতেন এই জনপদে, যেখানে বাংলা ভাষা ছিল, কিন্তু আমার বাবা মা বাংলা ভাষায় কথা বলতেন, বা দাদা বা দাদি নানা নানি কথা বলতেন, কিন্তু কি কথা বলতেন তা আমরা জানি না। এইটা শুধুই আমরা জানতে পারি আমাদের কবিদের কারণে, আমাদের লেখকদের কারণে। তার কারণ হলো তারা তাদের কথা লিখে রেখে গিয়েছে, তাদের দুঃখের কথা, তাদের সুখের কথা, তাদের সংগ্রামের কথা, এবং তার ভাষার একটা, যেটাকে আমরা বলি আর্কাইভ হিসাবে রয়ে গিয়েছে।